ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া, হিন্দিতে যাকে ভাইদুজ বলা হয়, এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ পার্বণ। এই উৎসব মূলত ভাই ও বোনের সম্পর্কের পবিত্রতার নিদর্শন। এটি দীপাবলির ঠিক পরের দ্বিতীয় দিনে, অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়, তাই একে ভাতৃদ্বিতীয়া বলা হয়। তবে এই পার্বণ ধর্মের চাইতে সাংস্কৃতিক আবেগ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশে, বিশেষ করে বাঙালি হিন্দু সমাজে, এই উৎসবটি পারিবারিক মিলনের একটি আবেগ ঘন পর্ব। বাঙালি হিন্দুদের কাছে ভাইফোঁটা মানেই শুধু একটি রীতি নয়, বরং ভাই বোনের সম্পর্ককে মজবুত ও হৃদ্যতাপূর্ণ করে তোলার দিন। এই দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করে, আর ভাই বোনকে উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিপদ হল শুক্লপক্ষের প্রথম তিথি, দীপাবলির ঠিক পরদিন। এই তিথিতে গোবর্ধন পূজা বা বলি প্রতিপদা বলে পালিত হয় ভারতে। তার পরের দিন অর্থাৎ দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই দ্বিতীয়া তিথির পেছনে পৌরাণিক কাহিনীও রয়েছে। কি সেই কাহিনী? পাশাপাশি বর্তমান সমাজে ভাইফোঁটার নানান দিক নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভাইফোঁটা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস। নিখিলবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। নিখিলবাবু, প্রথমেই ভাইফোঁটার যেটা জানতে ইচ্ছে করছে আজকে, যে ভাইফোঁটার উৎস কোথা থেকে? মানে এটা তো অনেকেই বলেন যে এটা একটা লোককাহিনী থেকে, এই ভাইফোঁটা লোককাহিনীতে শোনা যায়। পৌরাণিক কোনো কি এর সঙ্গে যোগসূত্র আছে? কারণ ওই যে বলা হয় জমের দুয়ারে দিলাম কাটা, মানে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। কোথা থেকে উৎস ভাইফোঁটার? প্রথমেই দর্শকবৃন্দকে শুভ বিজয়া এবং শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাই। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া আমরা যেভাবেই বলি না কেন, এটার সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে। আচ্ছা। এবং মানে ভাই বোনের যে একটা মধুর সম্পর্ক, একদম এই সম্পর্কটা এই ভাইফোঁটার মধ্যে যেন এটার প্রতি বছরই নবীকরণ ঘটে। এই এই যে ভাইফোঁটার বিষয়টা, এটা নিয়ে যদি আমরা আমাদের ধর্মীয় যে আমাদের যে পৌরাণিক গ্রন্থগুলি বলি বা তারও আগে বেদ বা এইসব যদি আমরা একটু ঘেঁটে দেখি, এই ভাতৃদ্বিতীয়ার বিষয়টা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু দুইটা কাহিনী আছে এর মধ্যে। ভাতৃদ্বিতীয়াটা যখন প্রচারিত হয়ে গেছে, যে লোক কাহিনী দুটো আছে, এই লোক কাহিনীর মধ্যে একটা হলো জমি বা যমুনার কাহিনী, দুই ভাই বোনের কাহিনী, যাতে জম মেরে যমুনা বা জমি ভাইফোঁটা দিয়েছিল। আচ্ছা, এটা একটা আছে। আরেকটা আছে সুভদ্রা ভাই কৃষ্ণকে, নরকাসুরকে বধ করে যখন মানে দ্বারকায় ফিরে আসলেন কৃষ্ণ, তখন সুভদ্রা কৃষ্ণকে ভাইফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে ভাইকে বরণ করে, বিজয়ী ভাইকে বরণ করে নিয়েছেন। আচ্ছা, এই দুইটা বিষয় আছে। কিন্তু এই দুইটা বিষয় একটা আনা হয়েছে ঋগ্বেদ থেকে। ঋগ্বেদের দশম মণ্ডলের দশম সূক্তে এটার বর্ণনা আছে, জমির বর্ণনা। এটা সম্পূর্ণ আলাদা। ভাই বোনের এখানে তারা যমজ ভাই বোন, কিন্তু এখানে একে মানে জমি বা যমুনা যাকে আমরা বলছি, সে স্বামী হিসেবে চাইছে ভাইকে। আচ্ছা, এইরকম একটা বিতর্কিত ব্যাপার এসে গেছে, আচ্ছা, যেটা জম মানছে না। জম তখন নিজে মানে আত্মবলিদান দিছে। আত্মবলিদানের ফলে জমি কান্নায় মানে এমন কান্না কাঁদছে যে কান্নাতে ভাষা, সেও মানে কান্নার সাগরে ভাষা বোঝা গেল যে যমুনা নদীর সৃষ্টি। এরকম একটা বর্ণনা আছে। যাক, এটা বেদের এতটুকু গেছে না। বেদ হয়েছে একজনের মানছে না। বর্ণনাতে আছে, জাস্কের ওই যে বেদের উপরে যিনি তাদের বর্ণনাতে আছে, তাদের জাস্কের বর্ণনাতে ভাই বোন যমজ বোনের পদ বক্তব্য লেখা আছে। কিন্তু পাণিনির যে অষ্টাধ্যায়ী, পাণিনির অষ্টাধ্যায়ী তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে
বর্ণনা দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাইলে এই যে বর্ণনার, এই শাস্ত্রীয় যে বর্ণনার কোথাও হ্যাঁ ভাইফোঁটার কোনো উল্লেখ নেই। আচ্ছা, এরপরে আরেকটা কাহিনী যেটা যে কৃষ্ণকে সুভদ্রা, বোন সুভদ্রা ভাইফোঁটা দিয়েছে। এই কৃষ্ণ এবং মানে নরকাসুর বধ করে যখন আসলেন, বিজয়ী কৃষ্ণকে বরণ করছে। নরকাসুরকে যে বরণ করে আনছে, আনার পর দেখা গেছে যে এইখানে এই কাহিনী তো নরকাসুরকে বধ করে আসার পরও কিন্তু উনি দ্বারকায় আসেন নাই। এটা হরিবংশে বর্ণনা আছে, বিষ্ণু পুরাণে বর্ণনা আছে, ভাগবতে বর্ণনা আছে। কোন বর্ণনাতেই তাহলে এটা কোথা থেকে এলো? এই যে ব্যাপারটা, এটা একটা লোককাহিনী। একটা লোককাহিনী, জমজমি লোককাহিনী। এটা মূলত হলো মানে বৃন্দাবন, মথুরা অঞ্চলের মানুষের কাহিনী। আচ্ছা, আর যে সুভদ্রা আর কৃষ্ণের কাহিনী, এটা হলো উড়িষ্যার পুরী অঞ্চলের, এটা হলো লোককাহিনী। এই দুইটা লোককাহিনীর উপর ভিত্তি করে পরবর্তী সময়ে ভাইফোঁটাটার একটা শাস্ত্রীয় বিধানের আওতায় আনার চেষ্টা চলছে। কিন্তু এটাতে তো কোনো মন্ত্রের ব্যাপার নাই, পূজা আর্চার ব্যাপার নাই। হ্যাঁ, এমনকি এইটা যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি অর্থাৎ ব্রাহ্মণ সমাজ এটাকে মেনেও নেয়নি ভাতৃদ্বিতীয়াতে এই উৎসবটাকে। বলে তারা এটা প্রতিপদে তারা নিজেরা করছে, নিজেদের মতো করে প্রতিপদে করছে। এটা লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু বলা হয় যে ব্রাহ্মণরা প্রতিপদে করে আর বাকিরা দ্বিতীয়াতে করে, মানে ভাতৃদ্বিতীয়াতে করে। সেটার কারণ কি? মানে এখানটা এই জায়গাটাতে এটা কোনো পূজা ব্রাহ্মণরা কি মেনে নেয়নি ভাতৃদ্বিতীয়া? না, এটা কোনো পূজা আর্চার অঙ্গই না এটা। আচ্ছা, এটা সম্পূর্ণ লৌকিক, এবং লৌকিকটা কিন্তু অনেক পুরানো। আচ্ছা, যেটা একটা দেখা গেছে, আপনি লক্ষ্য করবেন কোন কোন জায়গাতে হয় পূজা। আর এই ভাতৃদ্বিতীয়াটা হিন্দি বলে, একদম হিন্দি বলে ভাতৃদ্বীজ, ভাইদুজ। হ্যাঁ, এরপরে বিহার অঞ্চলে কিটা ভারদুতিয়া নাম, নেপালে ভাইটিকা, উড়িষ্যায় ভাই জিন্তিয়া, পশ্চিম ভারতে, মানে পশ্চিম ভারত বলতে এখানে গুজরাট থেকে একবারে কর্ণাটক পর্যন্ত এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে হয় ভাইবীজ। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এগুলি তো আবার আছে ভাতৃদ্বিত্ব। আর বাংলায় তো আমরা ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। উত্তর ভারতটা বাদ দিলে তো বাকি গোটা পুরো ভারতটাই কিন্তু উত্তর ভারতটা আছে, উত্তর ভারতটা তো আছেই। হ্যাঁ, উত্তর ভারতে মানে উত্তর ভারত, এই যে ভাইদুজ উত্তর ভারত, একমাত্র কেরালা আর তামিলনাড়ু, মানে একদম দক্ষিণটা বাদ। এবং লক্ষ্য করে দেখবেন এই অঞ্চলটিতে মূলত কাদের, মানে আমার যদি নৃতাত্ত্বিক ভাবে একটু ভাবনা দেখি কোন স্তরের মানুষরা আছে এখানে, মূলত হলো এটা যে সিন্ধু সভ্যতার একই অবস্থা। আমরা বারবার ফিরে আসি বিভিন্ন আমার লৌকিক যে সংস্কৃতি, বিশেষ করে বাঙালিদের লৌকিক সংস্কৃতিগুলি কিন্তু মূলত সিন্ধু সভ্যতা। এই অঞ্চলটাতে সিন্ধু সভ্যতার মানুষগুলি বিস্তার লাভ করছে, এবং দেখা গেছে এই অঞ্চলগুলিতেই আছে এই সংস্কৃতিটা, যেটা ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, তারও আগের থেকে যেটা চলছে, পরবর্তীকালে কিছু অ্যাডপ্ট হয়েছে, কিন্তু অনেক কিছু অ্যাডপ্ট হয় নাই, তারা গ্রহণ করতে পারছে না, কিন্তু এটা রয়ে গেছে গ্রামান্তরে সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, এই মধ্যে এই ভাতৃদ্বিতীয় একটা এমন একটা সংস্কার, এই সংস্কারটা কিন্তু রয়ে গেছে। ওকে, তাহলে আপনার এখানে কথা অনুযায়ী যে ধর্মীয় উৎসব থেকে বড় হচ্ছে এটা একটি লোককাহিনী, একটা লোক উৎসব। এখন যেটা বলা হচ্ছে যে আমরা কি তাহলে বাংলায় যেভাবে ভাতৃদ্বিতীয়া বা প্রতিপদ পালন হয়, তার মধ্যে কি প্রতিপদ আর ভাতৃদ্বিতীয়ার মধ্যে কি পার্থক্য আছে? এটা ব্রাহ্মণরা প্রতিপদে করেন, তাদের কি আচার অনুষ্ঠানের মধ্যে কোন রকম পার্থক্য আছে? না। আর আরেকটা হচ্ছে যে বাংলায় বা বাঙালি হিন্দুরা যেভাবে ভাতৃদ্বিতীয়া পালন করেন, যারা উত্তর ভারতের হোক বা পশ্চিম ভারতের হোক, তারা যেভাবে পালন করছে, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্যটা খুবই কম, প্রায় একই রকম। আচ্ছা, আমরা হয়তো চন্দনের ফুটাটা দিলাম, হ্যাঁ, কেউ দেয় রক্ত চন্দনের ফুটা, আচ্ছা, লাল। আবার কুমকুমের ফুটা কেউ দেয়। হ্যাঁ, আবার মনে করেন নেপালে যখন ফুটাটা দিতে যায়, তারা একটা কুমকুমের মধ্যে আবার তারা একটা ধান দেয়। আচ্ছা, আরে চাল, ধান বলছি না, চাল দিয়ে দেয়। তাহলে এই যে আচারে আমাদের যেমন চন্দনের, মানে অনেকের চন্দন দেন, আবার কেউ রক্ত চন্দন,
মানে এইরকম টিকাটা আমরা যেমন গুল টিকা, আমাদের কেউ গুল টিকা দেয়, কিন্তু আবার মানে পশ্চিম ভারতে গেলে এটা লম্বা টিকা দেয়। আচ্ছা, এখানে তো আমাদের এই প্রদীপের শিখা থেকে যে মানে 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 কনিষ্ঠা দিয়ে দেয়, এবং এটা ছড়ার মতো বলে আর কি। এটা অনেক সময় অনেকে জমিরে দিল, মানে ফুটা মানে জমের দুয়ারে পড়লো, যে আমরা ভাই বোন ভাইয়েরা দিল ফুটা, এইভাবে বলে অনেকে। তাহলে এখন এই যে আমরা ভাইফোঁটা দেখছি প্রচলিতভাবে, গ্রামের যে ভাইফোঁটা, যেহেতু লোককাহিনী, গ্রামের বা প্রত্যন্ত এলাকার যে ভাইফোঁটা, বা আমাদের এই দিকে দেশের এই প্রান্তে বাঙালিরা যেখানে, বাঙালি হিন্দুরা যেখানে আছে, সেখানে ভাইফোঁটার ধরন এবং শহরে ভাইফোঁটার ধরনের মধ্যে কি কোনো পার্থক্য কালের বিবর্তনে তৈরি হয়েছে? আচ্ছা, এখন ধরুন আমরা যেখানে হয়, বোনের বাড়িতে যায় সাধারণত ভাই, বা অনেক সময় বোনও ভাইয়ের বাড়িতে ভাইফোঁটা দিতে আসে। এখানে তখন দেখা যায় বোন ভাইয়ের জন্য কিছু কিছু নিয়ে আসে, কাপড় চোপড় নিয়ে, বা পাল্টে আবার ভাইও বোনকে কিছু না কিছু দেয়। কিন্তু আগে কি হতো, গ্রাম দেশে এখনো চলে, সেই সাধ্য তো তাদের নাই, গ্রামের মানুষের নাই, কিন্তু একটা তাগা দিত, বোন ভাইকে একটা তাগা দিত, তাগাটা পরিয়ে দিত। এবং এখন তো কিনতে পাওয়া যায়, নারিকেলের পাতা দিয়ে একটা আশীর্বাদী মতো আর কি একটা বানানো হয়, এটার মধ্যে ফুল টুল দিয়ে দিয়ে ধান দুব্বা দিয়ে মাথার মধ্যে দেওয়া হয়, এবার হাত রাখে, এবার ফোটাতে। এই যে ভাবনাগুলি, এগুলি শহরে হয়তোবা ঠিক গ্রামীণ সংস্কৃতিতে যেভাবে এটি পালন করা হয়, শহরে এতটা হয়তোবা না, কিন্তু গ্রামে এখন এগুলি আছে। তো এখন এই যে ধর্মীয় বা আচার অনুষ্ঠান হিসেবে এর প্রাসঙ্গিকতা কতটা, মানে এখন বর্তমান সমাজে আমরা, এটা তো ভাইফোঁটা হয়, ভাতৃদ্বিতীয়া হয় প্রত্যেক পরিবারে, মানে যেখানে আছে, সেই বিষয়টা তো আসবে যে অনেক পরিবারে নেই আবার সেই নিয়মটা। তো এটা ধর্মীয় প্রাসঙ্গিকতা কি আজকের তাহলে আছে, নাকি সবটাই লোককাহিনী বলে এটা একটা পালন করে আসছে বলে মানুষ এইভাবেই দেখে? লোককাহিনী তো বটেই, আমি তো আগেই বললাম যেখানে ধর্মীয় কোনো বিধি এটার মধ্যে নেই। আচ্ছা, ধর্মীয় বিধি এর মধ্যে নাই, যেহেতু লোককাহিনী, কিন্তু লোককাহিনীটার মধ্যেই যে ভাই বোনের যে ভালোবাসা, যে সম্পর্ক, যে মানে আমরা আত্মিক বলি, মানে ভাই বোন মানে কিটা সহোদর সহোদরা, একদম মানে এক মায়ের সন্তান, পৃথিবীর সবচেয়ে পবিত্রতম সম্পর্ক। তো এই সম্পর্কটা সামাজিকভাবে এমন একটা স্তরে এখন উন্নীত, যে ভাই বোনের সম্পর্কটারে মানে কোনো মাপকাঠিতে নিয়ে আসা যায় না। এটা তাৎপর্যটাই একটা আলাদা একটা আবেগের জায়গায় গিয়ে চলে গেছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে এটাকে ধর্মীয় বিষয় নিয়ে আর ভাবার বিষয় না, ধর্মীয় আবরণ একটা এসে গেছে ঠিকই, কিন্তু তার চেয়ে তো বড় হয়ে গেছে তার মধ্যে যে পারস্পরিক সম্পর্কের যে একটা মানে ভাবনাটা, এইটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষতা। নিখিলবাবু, এই যে আমরা যখন বলছি এটা লোক কাহিনী থেকে আমাদের একটা পার্বণ যেটা জন্ম নিয়েছে, বা যেভাবে হোক, যার উৎস যেখান থেকে হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি অনেক পরিবারে বলা হয় যে আমাদের পরিবারে ভাইফোঁটার নিয়ম নেই। তো সেখানে কি হয়, আবার এই নিয়মটা পাল্টে যায় বিবাহ সূত্রে, মেয়েরা যখন বিবাহ সূত্রে যখন অন্য পরিবারে যায়, তো সেখানে দেখা গেল কোনো একটি মেয়ে তার যখন বড় হওয়া অবধি তার নিজের ভাই আছে পরিবারে, কখনো ভাইফোঁটা দেয়নি, কারণ তার পরিবারে ভাই নেই। আবার বিয়ে হয়ে যাওয়ার পর তার শ্বশুর বাড়িতে হয়তো ভাইফোঁটার নিয়ম আছে, সে হয়তো তখন তার ভাইকে ভাইফোঁটা দিতে শুরু করলো। আবার ঠিক বিপরীতটাও হয়, একটি মেয়ে তার সারা জীবন হয়তো ভাইকে ভাইফোঁটা দিয়ে এসছে, এবার 18-19-20 বছর পর যখন তার বিয়ে হলো, সে যখন শ্বশুর বাড়িতে এলো, তার শ্বশুর বাড়িতে ভাইফোঁটার নিয়ম নেই বলে সে তখন নিজের ভাইকে ভাইফোঁটা দিতে পারছে না, অথচ তার ননদ বা ননাস তার স্বামীকে ভাইফোঁটা দিচ্ছে। এই যে এটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে, বা এটাকে কিভাবে, এটা কেন হয়? এটা হওয়ার এই যে একটাই তো ব্যাপার, যেহেতু এখানে কোনো শাস্ত্রীয় বিধান নেই এখানে, কোনো শাস্ত্রীয় বিধান মানে হলো যে কোনো একটা পূজাকে সামনে রেখে কোনো হয়তো বা এখন অনেকে একটা ঘট বসায়,
কিন্তু এই ঘরটার কোনো কোনো ইয়া নেই, কোনো বিধান নেই, কোনো বিধান নেই। হ্যাঁ, যেহেতু কোনো বিধান নেই, এখন এই বিধানটা কোনো পরিবার মানে, কোনো পরিবার না মানলেও কিছু করার নেই। এটা মানতেও পারে, না মানতেও পারে। এটার কোনো নির্দিষ্ট, যেমন আমরা পূজা অনেকে করি, আমরা করি না। হ্যাঁ, একটা পরিবারে একটা পূজা করছে, দীর্ঘকাল করে আসছে, তার বংশ পরম্পরা চলছে, আবার আরেকটা পরিবার করে না। এইটা কিন্তু এরকমই। আমি এই রীতিটার যেহেতু কোনো সার্বজনীন কোনো ভাবনা নাই বা কোনো এরকম কোনো বিধান দেওয়া নাই সবাই করবে, ফলে কোনো পরিবার করছে, কোনো পরিবার করছে না। হ্যাঁ, আবার অনেকে তার বংশগতভাবে, হ্যাঁ, বা রেসিক্যালি, মানে একবারে আরেকটু যদি বাড়াইয়া বলি, মানে তার গোষ্ঠীগতভাবে বা জাতিগতভাবে, জাতি বলতে আমি কোনো ওই কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো বলছি না। হ্যাঁ, তার এটা বলা চলে নৃতাত্ত্বিক ভাবে। মনে করেন আদিবাসীরা তো এই পূজা করে না, মানে এই পার্বণটা আর পূজা না, পার্বণটা মানে না। আবার আমি প্রতিই বলছিলাম যে এটা কোনো ব্রাহ্মণ্য ধর্মের কোনো শাস্ত্রীয় আচার নয়, সুতরাং ব্রাহ্মণরা আগে মানত না। কিন্তু এটা একটা সময় তারা প্রচলন হয়ে গেছে অনেকের মধ্যে, যেটা তারা প্রতিবোধে তারা করে, বাকিরা করে দ্বিতীয়। মূলত এটা হলো শূদ্রদের একটা আচার। শূদ্র মানে হলো, মানে শূদ্ররা আরেকটু যে বৃহত্তর মঞ্চে নিয়ে যায়, তাইলে যে এটা হলো মানে হরপ্পান কালচারের একটা অংশ। হ্যাঁ, হরপ্পান কালচারে ওই হরপ্পান মানে সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত আছে, মূলত লোক সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, তারাই এই আচারগুলি মানে। ফলে এখন আমাদের দেশের মানে বৃহৎ অংশ মানুষই তো এই কালচারের সঙ্গে যুক্ত। আমরা তো ওই মানে হরপ্পান যে জাতি, তারই তো উত্তর পুরুষ আমরা, কম বেশি কারোর মধ্যে পরিমাণটা কম, ডিএনএ জিনোমটা কম, কারোর মধ্যে ডিএনএ জিনোম বেশি। কারণ দেখা গেছে ব্রাহ্মণ্যবাদের যেই আমরা কথা বলি না কেন, যে এই যে মানে আমাদের দেশে যে আর্য মানে যে রক্ত বলি মানে বা আর্য ডিএনএ সর্বোচ্চ কত পরিমাণ আছে? 42%, মানে 42% মানুষ আছে আমাদের দেশে। তাইলে এই যে বাকিরা কারা? হয় আদিবাসী, নয়তো মঙ্গোলয়েড। হ্যাঁ, আর এর মধ্যে একটা বড় সেকশন যেটা আছে, এটা হলো হরপ্পান। এটা হলো আরো মিশ্র বিভিন্ন মানে মানে এই গোষ্ঠীর একটা সংমিশ্রণে তৈরি। বলে এটা তো বিভিন্ন সংস্কৃতি থেকে মানে তার যে কালচার ইয়াগুলি আছে, লোকাচারগুলি আমাদের মধ্যে ঢুকে গেছে। বলে আমরা দেখবেন বাঙালি বলেন বা এই অঞ্চলে, আমি যে অঞ্চলের কথা বললাম, যে এই অঞ্চলের মানুষের মধ্যেই পূজা আর্চা, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই ধরনের ইয়া বেশি। তার কারণ বিভিন্ন মানে উৎস থেকে এসে একটা সাগরে মিলিত হয়ে গেছে। আমরা একটা সাগরের মতো সংস্কৃতির সাগর, আমরা লোক সংস্কৃতি বলে, লোক সংস্কৃতির সাগরের মধ্যে আমরা আছি। এটা কিন্তু একটা বৈচিত্র্যময়, এবং এটা বলা চলে, এটা আমরা গর্ব করতে পারি এটা নিয়ে। একদম আমাদের সংস্কৃতির একটা অবশ্যই অঙ্গ এটা। তবে ভাইফোঁটা নিয়ে আরো একটি কথা প্রচলিত আছে, বা অনেকেই বলেন সেটা, বিশেষ করে আজকের পৃথিবীতে সেটা বারবার উচ্চারিত হচ্ছে, যেটা হচ্ছে যে ভাইফোঁটা একটি পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোকে কোনোভাবে একটা রূপায়ণ করে। এটাকে আপনি কিভাবে দেখেন? ভাইফোঁটা কি নারীর রক্ষাকারী হিসেবে পুরুষকে, মানে একটা পুরুষ কেন্দ্রিক সমাজকে তুলে ধরার জন্য, যে ভাইরা বোনেদের রক্ষা করছে, এটাই তো বলা হয়, ভাইরা রক্ষা করবে সব বিপদ থেকে, ভাইদের বোনেদের বিপদ থেকে রক্ষা করবে ভাইরা। তো আজকের নারীরা যারা নারী পুরুষ সমান, এবং অবশ্যই সবসময় সেটা সমান অধিকার আছে তাদের, এটাকে কিভাবে দেখছেন এই জায়গাটা? না, এটা তো ঠিকই, আমাদের সমাজটা এখন যে জায়গায় পড়ছে, অতীতে তো তেমনটা ছিল না। মানে এই যে ভাতৃদ্বীতি বা ভাইফোঁটার যে আচারটা যেটা শুরু হয়, তখন কিন্তু এই সমাজটা একটু অন্যরকম ছিল। এখনো এই ছিল না, আর এখনো আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি যে একটা মেয়ে রাতে বিরতে বাইরে চলতে পারবে, এরকম জায়গায় আমরা এখনো এসে পৌঁছতে পারিনি। স্বাভাবিকভাবেই
যখন তার পিতৃগৃহে থাকে, তার মানে যেহেতু মেয়েটা বা বোনটা নিরাপদ না, হয়তো বা কোথায় গেল, সে নিরাপদে বাড়ি ফিরে আসার ক্ষেত্রে একটা তার মধ্যে একটা দুশ্চিন্তা বা আশঙ্কার বিষয় আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তারে গার্ড দেওয়ার বা তাকে রক্ষা করার দায়িত্বটা কার? মূলত ভাইয়ের। বিষয়টা কিন্তু পুরুষতান্ত্রিক নারীতান্ত্রিকের বিষয় না, এখানে হলো দায়বদ্ধতার ব্যাপার। এখানে ভাই ফুটাতে কিন্তু এইভাবে বিষয়টা দেখলে হবে না, যেটা আমরা অন্য ক্ষেত্রে আমরা দেখি। অন্য ক্ষেত্রে আমরা যেভাবে দেখি যে পুরুষ শাসিত সমাজে নারীদেরকে দাবিয়ে রাখার বিষয় একটা আছে, এখনো আছে, এটা তো অস্বীকার করতে পারে না। প্রত্যেক ভাই চায় তার নিজের বোনটা যাতে উপরে যেতে পারে এবং তারা যেন আমি নিরাপত্তা দিতে পারি, এইটা হলো ভাইয়ের দায়বদ্ধতার বিষয়। হ্যাঁ, আর বোনের দায়বদ্ধতা হিসেবে ভাই যদি জীবিত থাকে তাইলে আমার প্রতি দাদার দায় বা ভাইয়ের দায়বদ্ধতা এইটা ভোগ আমি করতে পারবো, মানে এটা সব মানে ইয়াটা আমার কাছে আসবে, সুযোগটা আমার থাকবে। এই যে সম্পর্কটা, এইটারই একটা রূপ, এটারে অন্যভাবে দেখা, বরঞ্চ এটা সমাজের একটা খুবই, আমি অন্তত মনে করি এটা মানে ভাতৃদ্বিতীয়ার মতো এই আচারটা, এটা ধর্মীয় আচার নাম, কিন্তু একটা লোক আচার। এই লোক আচারটা একটা বলা চলে আমাদের কাছে একটা বড় মানে সাংস্কৃতিক বিরাসত জায়গা বলি বা সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অন্যতম উদাহরণ, এটা আমার কাছে মনে হয়। একদম। অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে নিখিল বাবু, একটা শেষ প্রশ্ন, যে বর্তমান যে পারিবারিক অবকাঠামো যেমন ধরন হয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে বিশেষ করে শহরের বুকে, তো সেখানে সেই সব নিউক্লিয়ার ফ্যামিলির প্রেক্ষাপটে এই উৎসব বা এই পার্বণ কতটা মানে গুরুত্ব রাখছে আজকের দিনে বলে আপনার মনে হয়? না, গুরুত্বটা অনেকটা কমে গেছে, এটা অস্বীকার করার উপায় নাই। তাছাড়া আরেকটা মানে ছোট পরিবার, সুখী পরিবার, এই যে ভাবনাটা ফলে অনেকের বাড়িতে দেখা যায় ছেলে আছে মেয়ে নেই, মেয়ে আছে ছেলে নেই, হ্যাঁ এরকম। ফলে তো মনে করেন আমার বাড়িতে আমার এক মেয়ে, হ্যাঁ, তাহলে তার কাছে তো ভাতৃদ্বিতীয়টার কোনো গুরুত্ব আর রইল না। হ্যাঁ, তাহলে এইরকম অনেক তো আছে। হ্যাঁ, কিন্তু আমি এটারে মানে একটা বিক্ষিপ্তভাবে বিষয়টা দেখতে চাই, এটা একটা মানে সামগ্রিক ভাবে না, কিন্তু সামগ্রিক ভাবে যে ভাইফোঁটার যে গুরুত্ব, হ্যাঁ, এবং তার যে আমরা একটা বলা চলে একটা আমরা যে ঐতিহ্য আমরা বহন করে আসছি, মানে এটা হাজারো বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যটা এতে খাটো করে দেখা যায় না। ওকে, আরেকটা প্রশ্ন, যে এখন তো ডিজিটাল যুগ, আসলে ডিজিটাল ভাইফোঁটার মানে যুগে মানে ভাইফোঁটাও ডিজিটালি হচ্ছে আজকাল, কারণ ভাইরা দূরে থাকে। তৎকালীন সময় ছিল, কিন্তু তৎকালীন সময় আবেগে ভাই বোনের কাছে ফিরে আসতো এই দিনটাতে অ্যাটলিস্ট, বা বোনরা হয়তো ভাইয়ের কাছে যেত, কিন্তু আজ এমনই হয়ে গেছে আমাদের হয়তো জীবনের ব্যস্ততায় যাওয়া হয় না। তো ডিজিটাল যুগে ভাইফোঁটার রূপটা মানে ভার্চুয়াল ভাইফোঁটা কি নতুন প্রথা হয়ে উঠছে বলে মনে করেন, আর আবেগটা কি সেই জায়গায় ধরে রাখতে পারবে ডিজিটালি? এখানে ঠিকই, এটা একটা ব্যাপার, এটা তো সময়ও নেই, বেশি বলাও যাবে না, কিন্তু একটা উদাহরণ, ছোট্ট আমি একটা উদাহরণ দিই। এটা মানে এটা স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দ যখন মানে আমেরিকাতে ছিলেন, তখন এক যুবকের সঙ্গে ওনার দেখা। যুবক খুব শিক্ষিত এবং খুব মার্জিত। সে বিবেকানন্দের মানে ওনার যে পোশাক, সন্ন্যাসীর পোশাক, তো ওনার পোশাকটা একটু সন্ন্যাসী হলে অন্য ধরনের একটা পোশাক ছিল। সেই পোশাক নিয়ে যখন ওনাদের দেখে ওনার সঙ্গে পরিচয় করলেন, পরিচয় করার পর তখন মানে তার পারিবারিক ব্যাপার যখন জানতে চাইলেন, তখন মানে সে বলল তার মা বাবা অন্য কোথাও থাকে, বাবা মা অন্য কোথাও থাকে, হ্যাঁ, আর ভাই বা বোনেরা দূরে দূরে থাকে, সবাই আলাদা আলাদা। তখন জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করো? তো মাঝে মাঝে ফোনে কথাবার্তা বলি, আর কি বছরে আমরা একবার খ্রিসমাস ঈদের সময় আমরা মিলিত হই। তাইলে তোমার বাবা যে বৃদ্ধ, বাবার সঙ্গে তোমার যোগাযোগ ফোনে, টাকা পয়সা প্রয়োজনে টাকা পয়সা পাঠিয়ে দিই। তাহলে তখন সে বলল যে তুমি যখন যাও বাড়িতে, তখন বাবার অবস্থাটা কিরকম মন ফিল করো?
তখন করলো বাবা তো মানে আমি গেলে জড়িয়ে ধরে কান্না শুরু করে, বা মা জড়িয়ে ধরে কান্না শুরু করে। তাহলে এই যে আমি বললাম এই কারণে, এটা আরো বড় গল্পটা আমি মানে শর্ট করলাম। তাহলে এতে হইল কি, একটা মানুষ যতই আমি ফোনে কথা বলি, যতই আমি তার সঙ্গে মানে এখন তো আরো মানে মেসেজ দিয়ে বা যেই বলি না কেন, কিন্তু সামনে গেলে তার মধ্যে যে পারস্পরিক আবেগ সম্পর্ক যেটা গড়ে উঠে, হ্যাঁ, এইটা তো আর এই সেটার বিকল্প তো আর নাই। এই যে ভাই বোনের যে সামগ্রী পাশাপাশি একজনের ছুঁইলো, ইয়া করলো, এই যে মানে এটা মনে হয় এটা মানে এই যে স্পর্শটা, এটার যে আলাদা একটা এটা সামনাসামনি দেখা হলেই হতে পারে, এটা দূর থেকে ডিজিটালি বা ফোন করে বা এসএমএস বা মেসেজে সেটা এই সম্পর্কটা গড়ে তোলা যায় না। অসংখ্য ধন্যবাদ নিখিল বাবু। আছে আমরা একটু ভিন্ন আলোচনা শুনলাম আপনার কাছে ভাইফোঁটাকে কেন্দ্র করে। আসলে ভাইফোঁটা ধর্মীয় উৎসব বা লোকপার্বণ যেটাই হোক, এটা একটা টোটালি একটা ভিন্ন পার্বণ আমাদের এই বাঙালি হিন্দু সমাজে। সেটা অবশ্যই মানে অনস্বীকার্য, এটাকে কেউ আমরা অস্বীকার করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, ভাইফোঁটা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা, মমতা ও স্নেহের উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব রূপ বদলালেও এর আবেগ ও তাৎপর্য কিন্তু চিরকালের। ঠিক যেমন বোনের ফোঁটার বিনিময়ে ভাইয়ের প্রতিশ্রুতি, তুই থাকলে আমি আছি। ভালো থাকুক পৃথিবীর সব ভাই বোন। সঙ্গে থাকুন আপনারা। দেশ দুনিয়ার নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।